গল্প মানব জনম। লেখক সাদাত হোসাইন। পর্ব 1 থেকে 2। আষাঢ় মাসের রাত। সন্ধ্যা থেকে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দে কানে তালা লাগার জোগাড়। তবে বৃষ্টি খানিক কমেছে। মৃদু শীতল হাওয়া বইছে। সেই হাওয়া সামান্য জোরালো হলেই গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটা সবেগে ছড়ে পড়ছে টিনের চালে। গায়ের নাম হোসনাবাদ। এখানে এখন গভীর রাত। এই রাতে মানুষ কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়। টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দে ঘুম হয় গভীর। এই গভীর ঘুমের রাতে গায়ের বাড়িতে বাড়িতে চুরি হয়। চোর নিশ্চিন্তে শীত কেটে চুরি করে। তাকে খুব একটা সতর্ক থাকতে হয় না, কারণ সে জানে এই বসনে গৃহস্থের ঘুম সহজে ভাঙে না। আব্দুল ফকিরের অবশ্য ঘুমানোর সুযোগ নেই। তিনি কাঁধে ঝোলা নিয়ে হাঁটুসমান ল্যাদোলাদে কাদার মধ্যে হাঁটছেন। তবে এই কাদা পানিতে হাঁটা তার জন্য মোটেই সহজ কোনো কাজ নয়, বরং ভয়াবহ কঠিন। এর অবশ্য কারণও আছে। তার বা পায়ের 5টা আঙুলই নেই, গোড়া থেকে বীভৎসভাবে কাটা। ফলে তাকে হাঁটতে হচ্ছে খুব সাবধানে। সামান্য এদিক সেদিকে হলেই ভারসাম্য হারিয়ে মাটিতে গড়াগড়ি খাওয়ার আশঙ্কা। আব্দুল ফকিরের বা পায়ের আঙুল হারানোর ঘটনাটি রহস্যে পরিপূর্ণ। এই রহস্য তিনি কখনোই কারো কাছে খেলাসা করেননি। ফলে লোকমুখে এই নিয়ে নানান কল্পকাহিনী প্রচলিত হয়েছে। সেসব কাহিনীর বেশিরভাগই অতিপ্রাকৃত ঘটনা ও রহস্যে আবৃত। তিনি দেখতে জীর্ণশীর্ণ, সাদাসিধে মানুষ। থুতনির নিচে সামান্য দাড়ি, গাল ভাঙা, পেশায় ওঝা, সাপের বিষ নামান, জিন পরীর আছর ছাড়ান, অসুখ বিসুখের লতাপাতার ওষুধ পানি পড়া দেন। দশগ্রামের মানুষ তাকে এক নামে চেনে। আজ এই ঝড়বৃষ্টির রাতে তার সফরসঙ্গী হয়েছে জুলফিকার। জুলফিকারের হাতে হারিকেন। সে খানিক পাগল কিসিমের মানুষ। কথায় কথায় হাসে। খানিক আগে চতুর্থবারের মতো আছাড় খেয়ে পড়েছে সে। তবে এতে খুব একটা বিচলিত মনে হয়নি তাকে। বরং নিজে পড়লেও কোনো এক অদ্ভুত উপায়ে প্রতিবারই সে তার হাতের হারিকেনখানাকে অক্ষত রাখতে পেরেছে। কাদাপানিতে গড়াগড়ি খেয়ে উঠতে উঠতে সে হাসি মুখে বলেছে, ও কাকু, এই বাইসাকালে তো দেহি হগলি ভাইসা যাইব গো কাকু। সামনে কি বড় কোনো বিপদ আপদের আলামত আছেনি? আব্দুল ফকির এই কথার জবাব দেননি। মাঝরাতের আরামের ঘুম থেকে উঠে এখন এই কাদাপানি ভাঙতে হচ্ছে বলে প্রচণ্ড বিরক্ত তিনি। ফতেরপুরের চেয়ারম্যান খবির খা তাকে জরুরি তলব করেছেন। খা বাড়ির ডাক এড়ানো সহজ কথা নয়। আব্দুল ফকিরও পারেননি। তাকে সঙ্গে সঙ্গেই বের হতে হয়েছে। ঘটনাও অবশ্য গুরুতর। খবির খার একমাত্র ভাগ্নের নয়ন এসেছে শহর থেকে। সে সদ্য এমবিবিএস পাশ করেছে। সামনে তার অবিরাম ব্যস্ততা। সেই ব্যস্ততায় ডুবে যাওয়ার আগে খানিক অবসর কাটাতেই গ্রামে এসেছে সে। কিন্তু এসেই পড়েছে মহাবিপদে। তাকে সাপে কেটেছে। অতীতের কিছু ঘটনায় বাবার বাড়ির সঙ্গে দীর্ঘ এক সম্পর্কহীনতা তৈরি হয়েছিল নয়নের মা কোহিনুর বেগমের। নয়ন যেন সেই সম্পর্কহীনতায় খানিক সম্পর্কের ঢেউ তুলতেই এবার এসেছে। কিন্তু তার সেই আগমন শেষ অবধি আর আনন্দময় হল না। রাতে বিছানায় শুতে যাওয়ার আগে সাপের ছোবল খেয়েছে সে। কুণ্ডলি পাকানো সাপ ছিল মশারির ওপরে। নয়ন মশারি তুলতে গিয়ে যতক্ষণে সাপটা দেখেছে, ততক্ষণে তার ডান হাতের আঙুলে ছোবল মেরেছে সাপ। তীব্র আতঙ্কে পাগলের মতো চিৎকার করে উঠল সে। তার শরীর থরথর করে কাঁপছে। খা বাড়িভর্তি নানান লোকজন। মুহূর্তেই চারপাশ থেকে ছুটে এল তারা। নয়নের মামা খবির খা দুহাতে নয়নের কাঁধ চেপে ধরে বললেন, কি হয়েছে রে নয়ন? কি হয়েছে? নয়ন বেশ কিছুক্ষণ কথা বলতে পারেনি। এক দৃষ্টিতে তাকিয়ে ছিল ঘরের বেড়ার চৌকাঠের নিচের ফাঁকা অংশে। তার দৃষ্টি জুড়ে তীব্র ভয়। সে সেই তীব্র ভয় জড়ানো গলায় ফ্যাসফ্যাস করে বলল, সাপ, সাপ। আমাকে সাপে কেটেছে মামা। আমাকে সাপে কেটেছে। চারদিকে বর্ষার থই থই পানি। এই পানিতে গৃহস্থের বসতবাড়িতে সাপখোপ থাকা বিচিত্র কিছু নয়। বরং এ সময়ে বাড়ির উঠোনে, ঘরে, খাটের তলায়, এমনকি বিছানায়ও কুণ্ডলি পাকানো সাপ দেখা যায়। সাপে কাটা মানুষের সংখ্যা এই সময়ে বেড়ে যায়। খবির খা দলবল নিয়ে সাপের খোঁজে ঘরে বাইরে তল্লাশি চালালেন। কিন্তু লাভ হলো না। সাপ যেন নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। টানা বর্ষায় বাড়ির চারধারের ঘাস লতাগুল্ম তরতর করে বেড়ে উঠেছে। সবুজ ঘন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ। তার ওপর বাড়ির বিটে ছুঁই ছুঁই হয়ে উঠে এসেছে বিলের পানি। এই মেঘলার রাতে সাপটা যদি টুক করে ওই পানিতে নেমে যায় কিংবা ঘন আগাছায় ঢুকে পড়ে, তবে তাকে খুঁজে পাওয়া কিছুতেই সম্ভব নয়। খবির খা অবশ্য সেই আশা ছেড়েও দিয়েছেন। তিনি সাপ খোঁজা বাদ দিয়ে শক্ত করে নয়নের হাতের কবজি বেঁধে দিলেন। তারপর খবর পাঠালেন আব্দুল ফকিরকে। আব্দুল ফকিরের কাছে যখন খবর এসেছে, তখন রাত 1টা। ফতেরপুর থেকে নৌকায় হোসনাবাদ প্রায় ঘন্টা 3-এর পথ। ভরা বর্ষায় বসতভিটায় যে সাপ থাকে, সেই সাপ হয় অতি বিষধর। খবির খার ভাগ্নেকে কি সাপ কেটেছে কে জানে।
দ্রুত পৌঁছাতে পারলে ভালো হতো। কিন্তু এই বর্ষায় নৌকা ছাড়া ফতেপুর যাওয়ার আর কোনো উপায় নেই। আব্দুল ফকির নৌকায় উঠলেন কিছুক্ষণ বাদে। কবির খাচিওয়ালা বড় নৌকা পাঠিয়েছেন। নৌকার ভেতরে পরিপাটি বিছানা পাতা। একপাশে মাটির চুলায় রান্নাবান্নার ব্যবস্থাও আছে। বাড়ির বাধা মাঝি সোহরাব আর মাজেদ এসেছেন নাও নিয়ে। তারা দুই ভাই। আব্দুল ফকিরকে দেখে সোহরাব বলল, ফৈসাব, নাও কি ছাড়ব? আব্দুল ফকির বললেন, আল্লাহ রসুলের নাম নিয়ে ছাড়ো। পথে কোথাও থামবা না। বাকি রাত একটানা নাও বাইবা। যে দেখছ কি সুর শব্দে বাতাস বইতাছে। যে আইজ জড়তুফান হইব। সেই জড়তুফানেও নাও তীরে বিরাইবা না। কোনো দিক না চাইয়া একটানা নাও বাইবা। কথা পরিষ্কার। মাঝি ভাইদের মধ্যে সোহরাবের বয়স কম। সে গায়েগতরে শক্তিশালী। কিন্তু আব্দুল ফকিরের কথা শুনে যেন খানিক ভরকে গেল। ভীত গলায় বলল, কিছু ইশারা পাইছেন নি ফৈসাব? আব্দুল ফকির জবাব দিলেন না। তিনি নাওয়ের গলুয়ের কাছে গিয়ে বসলেন। তারপর পানিতে পা ডুবিয়ে যত্ন করে পা ধুলেন। পা ধোয়া শেষে গম্ভীর মুখে বিছানায় গিয়ে বসলেন। তারপর কাপড়ের পুটলি থেকে খানিক ধূপ আর নারকেলের ছোবড়া বের করে জ্বালালেন। চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ে চারপাশে ফু দিতে দিতে বললেন, কই মিয়ারা, নাও এখনো ছাড়ো নাই। নাও ছাড়ো, নাও ছাড়ো। সোহরাব লগিতে ধাক্কা দিয়ে নৌকা ছাড়ল। হাওয়ার দমক বাড়ছে। একটানা সুর শব্দ। বাইরে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে পথ চলতে নৌকার সামনে বিশেষ পদ্ধতিতে জোড়া হারিকেন বাঁধা হয়েছে। তবে অবস্থা দেখে মনে হচ্ছে না তাতে খুব একটা লাভ হবে। বরং এই প্রবল হাওয়ার ঝাপটায় যে কোনো মুহূর্তে হারিকেন ছিটকে পড়বে বিলের পানিতে। আব্দুল ফকির ছুঁয়ের ভেতর বেড়ায় হেলান দিয়ে বসে আছেন। হারিকেনের আলোয় তার দীর্ঘ ছায়া পড়েছে সোহরাবের শরীর অবধি। দেখে মনে হচ্ছে ভয়াল দর্শন কোনো অশরীরী অস্তিত্ব। চিমনির ভেতর কম্পমান আলোয় সেই ছায়া যেন ক্রমশ জীবন্ত হয়ে উঠছে। সোহরাবের হঠাৎ কেমন ভয় করতে লাগলো। মনে হতে লাগলো, এই মুহূর্তে ওই হারিকেনগুলো যদি নিভে যেত, যদি অন্ধকার হয়ে যেত সব, তাহলে বরং ভালোই হতো। এই গা ছমছমে আলো আধারিতে আব্দুল ফকিরের ওই ভয়ঙ্কর ছাড় ভেতর আর বসে থাকতে হতো না তাকে। সোহরাবের ভাবনা শেষ হলো না। তার আগেই প্রবল হাওয়ায় হারিকেন ছিটকে পড়ল পানিতে। গাঢ় অন্ধকারে ঢেকে গেল নৌকা। তবে কেউ কোনো কথা বলল না। যেন সবকিছুই হঠাৎ স্থির হয়ে গেল। সেই স্তব্ধ স্থিরতায়ও সোহরাব আর মাজেদ একা অদ্ভুত ঘোরের ভেতর নৌকা বেয়ে চলল। নৌকা কবির খার বাড়ির ঘাটে পৌঁছালো ফজরের আজানের সময়। তখন কেবল পূবাকাশে আলো ফুটতে শুরু করেছে। সেই আলোয় কবির খাকে দেখা গেল। তিনি তার লোকজন নিয়ে খাটে দাঁড়িয়ে আছেন। বোঝাই যাচ্ছে ভাগ্নেকে নিয়ে ভয়ানক দুশ্চিন্তায় নির্ঘুম রাত কেটেছে তার। আব্দুল ফকির এক পা নামিয়ে শান বাঁধানো খাটে রাখলেন। সোহরাব ঘোরগ্রস্ত চোখে সেদিকে তাকিয়ে আছে। যেন রাতের ঘটনার ঘোর থেকে এখনো বের হতে পারেনি সে। কবির খা খানিক এগিয়ে এসে আব্দুল ফকিরের সামনে দাঁড়ালেন। তারপর হাত বাড়িয়ে বললেন, ফৈসাব, সালাম। আব্দুল ফকির অবশ্য কবির খার সালামের জবাব দিলেন না। তিনি বরং বিকট শব্দে চিৎকার করে উঠলেন, খবরদার, নড়িস না, ছোরাব, নড়িস না, জৈতুমতন বৈশ্যা থাক। সোহরাব আব্দুল ফকিরের কথার কিছুই বুঝল না। সে তীব্র আতঙ্ক নিয়ে তাকিয়ে রইল। আব্দুল ফকির সামান্য এগিয়ে এসে সোহরাবের পায়ের নিচে গলুয়ের ভেতরের ফাঁকা অংশে হঠাৎ বিদ্যুৎকে হাত চালালেন। তারপর নৌকার গলুয়ের ভেতর থেকে বের করে আনলেন ভয়াল দর্শন এক গোখরা। সেই গোখরা ফুস করে ফনা তুলতে চাইল উপস্থিত লোকদের উদ্দেশ্যে। বিস্ময়ে আতঙ্কে সকলেই যেন পাথরের মূর্তির মতন জমে গেল। আব্দুল ফকির অবশ্য কারোর দিকে তাকালেন না। তিনি সাপটাকে মুঠোয় চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গিয়ে হিসহিস করে বললেন, কিরে কালনাগিন, নাওয়ে চৈরা তোর অত দূর পথ যাওয়ান লাগলো? আমি নিজেই তো আইতেছিলাম, তাইলে এত তরাস কেন তোর? উপস্থিত সবগুলো চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। নড়তে ভুলে গেছে সকলে। সোহরাবের বুকের ভেতর থেকে যেন ছিটকে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। ওই সাপটা তাহলে সারা রাত তার আসনের নিচে কুণ্ডুলি পাকিয়ে বসেছিল। সে ফ্যাকাশে চোখে তাকিয়ে রইল। আব্দুল ফকির সাপের গলাটা আরো শক্ত করে চেপে ধরে রক্তহীন করা কণ্ঠে বললেন, খা রেখা, বকিলা রেখা। কবির খার বাবা তৈয়ব উদ্দিন খা অশীতিপর বৃদ্ধ। তবে এই বয়সেও যথেষ্ট শক্তপোক্ত মানুষ তিনি। নানান কঠিন নিয়মকানুন মেনে চলেন। রোজ রাত 8টায় ঘুমাতে চান। ঘুম থেকে উঠে মসজিদে ফজরের নামাজ পড়েন। তারপর গ্রামে হাঁটতে বেরোন। আজ অবশ্য লোকজনের কোলাহলে তার ঘুম ভেঙে গেছে আগেভাগেই। ঘুম ভেঙে শোনেন, নয়নকে সাপে কেটেছে। নয়ন তার নাতি। সে এত বছর পর গ্রামে এসেছে। এই আশা এক মৃতপ্রায় সম্পর্ককে পুনর্জন্ম দেওয়ার মতো ব্যাপার। অথচ তার সঙ্গে ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা।
তৈয়ব উদ্দিন খাঁর দিশেহারা হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি তা হলেন না, কিংবা তার আচরণে তা প্রকাশ পেল না। কোনো হুলস্থুল, চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি কিছুই না, বরং দীর্ঘ সময় তিনি চুপচাপ বসে রইলেন। সম্ভবত নিজেকে সামলে নিতে এই সময়টুকু তার দরকার ছিল। উঠানের পশ্চিম দিকের ঘরে মৃতের মতো পড়ে আছে নয়ন। সেখানে গেলেন তিনি। সামান্য শ্বাস প্রশ্বাস বইছে নয়নের। তৈয়ব উদ্দিন খাঁ সাহসী মানুষ, কিন্তু নাতিকে এই অবস্থায় দেখে তার সেই সাহসী মনও যেন টলে উঠল। নয়নের ডান হাতের আঙুলে ছোবল মেরেছে সাপ। সেই হাত দড়ি দিয়ে খড়ের উঁচু আড়ার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। হাতের কবজি ও বাহুতেও বাঁধ। তৈয়ব উদ্দিন খাঁ নাতির সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। দীর্ঘ উঠান পাড়ি দিয়ে তিনি নিজের ঘরে ফিরলেন। সেই থেকে চুপচাপ বসে আছেন। তার মাথা জুড়ে অসংখ্য এলোমেলো ভাবনা। এই ভাবনার কোনো কুলকিনারা নেই। তৈয়ব উদ্দিন খাঁ রাশভারী মানুষ। কারোর সঙ্গে প্রয়োজন অতিরিক্ত কথাবার্তা বলেন না। দীর্ঘ নিঃসঙ্গ জীবন তিনি কাটিয়েছেন। প্রথম যৌবনে অল্প বয়সেই বিয়ে করেছিলেন। সেই স্ত্রী পরপর 2 পুত্র সন্তান জন্ম দিয়ে গত হয়েছিলেন। সেই পুত্র সন্তানদের একজন এখন ফতেহপুরের চেয়ারম্যান, নাম কবির খাঁ, আর অন্যজন ঘর সংসার ত্যাগ করে বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার নাম দবির খাঁ। প্রথম স্ত্রীর মৃত্যুর পর শিশুপুত্রদের কথা বিবেচনা করেই তৈয়ব উদ্দিন খাঁ আর দীর্ঘদিন বিয়ে করেননি। সৎ মা এসে তাদের কতটা দেখভাল করবে এ নিয়ে তিনি যথেষ্টই সন্দিহান ছিলেন। ফলে ছেলেদের বড় করতে বছরের পর বছর একাকী নিঃসঙ্গ জীবন তিনি কাটিয়েছেন। তবে বড় ছেলে কবির খাঁর বয়স যখন 20, তখন দ্বিতীয় বিয়ে করলেন তৈয়ব উদ্দিন খাঁ। তার এই দ্বিতীয় স্ত্রীর নাম আমদি বেগম। আমদি বেগম দরিদ্র ঘরের মেয়ে হলেও দেখতে রূপবতী ছিলেন। গায়ের রং দুধে আলতা, টিকালো নাক, গভীর চোখ, পাতলা ঠোঁট। বয়সও ছিল কম। সৎ পুত্র কবির খাঁর চেয়ে মাত্র বছর 2 বড় ছিলেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে এক কন্যা সন্তানের পিতা হলেন তৈয়ব উদ্দিন খাঁ। তিনি সেই কন্যার নাম রাখলেন কোহিনূর। কোহিনূর হল জগৎবিখ্যাত হীরা। তিনি সেই হীরার নামেই মেয়ের নাম রাখলেন। এর অবশ্য কারণও ছিল। কোহিনূর দেখতে হয়েছে অপূর্ব রূপবতী। তার দিকে এক নজরে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ঘোর লেগে যায়। অতি মন্দ মেনে নেওয়ার চেয়ে অতি ভালো মেনে নিতে মানুষের সমস্যা হয় বেশি। সৌন্দর্যের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। মানুষ তীব্র অসুন্দরকে যতটা ভয় পায়, তার চেয়েও বেশি ভয় পায় তীব্র সৌন্দর্যকে। তার ভেতর এক ধরনের চাপা আতঙ্ক কাজ করে। মনে হতে থাকে, এই নিখুঁত সৌন্দর্যের আড়ালে বুঝি ভয়াবহ কোনো অনাবিষ্কৃত কদর্যতা লুকিয়ে আছে। এই কারণে মানুষ তীব্র সৌন্দর্য সহসা সহ্য করতে পারে না। সন্নিগ্ধ বা দ্বিধাগ্রস্ত থাকে। মনে নানাবিধ ভয় ও সংশয় জাগে। কে জানে, অতি সুন্দর কিছুকে মানুষ এ কারণেই ভয়ঙ্কর সুন্দর বলে অভিহিত করে কিনা। হয়তো তীব্র এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকার রহস্য কিংবা ভয় কে সে অস্বীকার করতে পারে না বলেই তাকে বলে ভয়ঙ্কর সুন্দর। কোহিনূরের সৌন্দর্য সেই ভয়ঙ্কর সৌন্দর্যের উদাহরণ, যা দেখে তার চারপাশের মানুষের অস্বস্তি হতে থাকে। তারা সন্নিগ্ধ ও ভীত বোধ করে। মনে হয়, এই সৌন্দর্য স্বাভাবিক তো। কোহিনূর যত বড় হতে থাকে, তত এই অস্বস্তিও বাড়তে থাকে। লোকে তাকে সহজভাবে নিতে পারে না। আড়ালে আবডালে তাকে নিয়ে কথা বলে, নানান ফিসফাস করে। তবে এতে তার রূপের যেমন ভূমিকা আছে, তেমনি ভূমিকা আছে তার আচরণেরও। কোহিনূর তার বাবা ছাড়া কারোর সঙ্গে মিশত না, কথা বলতো না। বাড়ির উঠোনে আশপাশে সারাক্ষণ একা একা ঘুরে বেড়াত। মাঝে মধ্যে আপনমনে নিজের সাথে নিজে কথা বলতো। সে শান্তশিষ্ট, ধীরস্থির স্বভাবের অতি স্বাভাবিক এক শিশু। কিন্তু তার সেই স্বাভাবিকত্বে হঠাৎ হঠাৎ প্রবল অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যেত, এবং সেগুলো ভীতিকর। কিছু কিছু ঘটনা তৈয়ব উদ্দিন খাঁর এখনো মনে আছে। কোহিনূরের তখন বছর 3 বয়স। সে বসে ছিল উঠানের পাশে কাঁঠাল গাছের ছায়ায়। তার সামনে খেজুর পাতায় বানানো অনেকগুলো চরকি। চরকিগুলো বানিয়ে দিয়েছে বাড়ির অতি পুরাতন গৃহকর্মী মমিনের মা। কোহিনূর খেজুর কাটার মাথায় আলতো করে চরকি বিধিয়ে ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। মমিনের মা প্রবল আগ্রহ নিয়ে বার 2 তাকে সাহায্য করতেও এগিয়ে এল, কিন্তু লাভ হলো না। কোহিনূর তাকে গম্ভীর মুখে সরিয়ে দিয়ে আবারও মনোযোগী হয়ে পড়ল কাজে। কিন্তু তাতে ফলাফলের কোনো হেরফের হলো না, বরং তার সুন্দর মুখখানা ক্রমশ মলিন হতে লাগল। চোখের দৃষ্টি হতে লাগলো কঠিন, এবং তার সেই কঠিন দৃষ্টিতেও টলমল করে জেগে উঠতে লাগলো অশ্রু। মমিনের মা আরও একবার এগিয়ে এল। কোহিনূর আবারও সরে গেল, কিন্তু মমিনের মা যেন এবার নাছোড়বান্দা। সে কোহিনূরের সামনে গিয়ে তার মুখোমুখি বসল। তারপর খানিক ঝুঁকে কোহিনূরের মাথায় হাত বোলাতে বোলাতে আদুরে কণ্ঠে বলতে লাগলো,
আমার কাছে দেও গোমা। দাহ, আমি কি সুন্দর কইরা গাইথা দেই। দেও দেও। কোহিনূর মমিনের মায়ের দিকে ফিরেও তাকালো না। সে বরং পিছু সরে যাওয়ার চেষ্টা করল। কিন্তু মমিনের মা তাকে এক হাতে চাপতে ধরে আরেক হাতে চরকিখানা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। একবার, দুইবার, তিনবার। প্রতিবারই কোহিনূর হাত সরিয়ে নিল। কিন্তু চতুর্থবার ঘটল ভয়াবহ ঘটনা। মমিনের মা হাত বাড়াতেই কোহিনূরের হাতখানা যেন সাপের মতন ছোবল মারল তার চোখে। সে তীব্র চিৎকারে চোখ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। তার হাতের ফাঁক গলে দরদর করে বেরিয়ে আসতে লাগলো তাজা রক্ত। তৈয়ব উদ্দিন খাঁ বসেছিলেন ঘরের দাওয়ায়। তিনি হতভম্ব চোখে কোহিনূরের দিকে তাকিয়ে রইলেন। তারপর ছুটে এলেন মমিনের মায়ের কাছে। সে তখন জবাই করা মুরগির মতন তরপাচ্ছে। তার কান ফাটানো চিৎকারে চারপাশ থেকে লোকজন ছুটে এল। মমিনের মায়ের ভাগ্য সুপ্রসন্ন। কোহিনূরের কাটার আঘাত তার চোখে লাগেনি। লেগেছে চোখের সামান্য নিচে। পুরো বিষয়টাই ভয়ানক। তবে এই ভয়ানক ব্যাপারেও তৈয়ব উদ্দিন খাঁ যতটা আতঙ্কিত হননি, তার চেয়ে বেশি আতঙ্কিত হয়েছেন অন্য কারণে। এত কিছু ঘটে যাওয়ার পরও কোহিনূর একটুও বিচলিত হয়নি। বরং সে একমনে খেজুর কাটায় এতে চরকিখানাকে ঘোরানোর চেষ্টা করে যাচ্ছে। তার হাতের সেই কাটায় লেগে রয়েছে রক্ত। রক্ত মেখে যাচ্ছে চরকিতেও। কিন্তু তাতে যেন কোনো ভ্রুক্ষেপই নেই তার। এই ঘটনার পর থেকে কোহিনূর সম্পর্কে সকলেরই যেন বেশ খানিকটা আস্থতা কাজ করতে শুরু করল। সঙ্গে আরো নানান বিষয়, যা সময়ের সাথে সাথে তাকে তার চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে লাগল। কোহিনূর অবশ্য এতে খুশি হল। সে আরো বেশি একা থাকার সুযোগ পেয়ে গেল। বয়স যত বাড়তে লাগল, ততই যেন আরো বেশি অন্তর্মুখী, আরো বেশি রূপবতী হয়ে উঠতে লাগল সে। এই নিয়ে চারপাশের ফিসফিসানিও বাড়তে লাগল। বিভিন্ন ঘটনা অঘটনে সেসব ফিসফিসানি ক্রমাগত ডালপালা ছড়াতে থাকল। একবার এক মাঝরাতে সে একা একা ঘর থেকে বেরিয়ে গেল। গভীর ঘুমে অচেতন খাঁ বাড়ির কেউই কিছু টের পেল না। ঘটনা জানাজানি হলো ফজরের আজানের পর। তৈয়ব উদ্দিন খাঁ নামাজ পড়তে উঠে দেখেন কোহিনূর নেই। তিনি দিশেহারার মতো চারদিকে লোক পাঠালেন। পুকুরের পানিতে জাল ফেলা হলো। দিকবিদিক লোক ছুটতে লাগলো। কোহিনূরকে অবশ্য পাওয়া গেল খাঁ বাড়ির জামে মসজিদের সামনে স্ক্রুপ করে রাখা শুকনো খড়ের গাদার ভেতর। সেখানে সে বেহুশের মতো ঘুমাচ্ছিল। এই ঘটনার পর তাকে নিয়ে আরো বেশি সত্য মিথ্যা গল্প ছড়াতে লাগলো। সেসব গল্পে হাজার বছর ধরে চলে আসা গ্রামীণ সংস্কারের রূপবতী মেয়েদের নানান দুর্ভাগ্যের কথা যেমন আসতে লাগলো, তেমনি আসতে লাগলো অতিপ্রাকৃত নানান অশুভ শক্তির কোথাও। যাদের গায়ে যেমন সামান্য দাগ পড়লেই সেটি কলঙ্ক হয়ে যায়, তেমনি রূপবতী মেয়েদেরও সামান্যতেই কলঙ্কের অভাব হয় না। এইসব ফিসফিসানি অবশ্য তৈয়ব উদ্দিন খাঁর কান অবধি খুব একটা পৌঁছায় না। লোকে তাকে ভয় করে, সমীহ করে। ফলে তার অতি আদরের কন্যাকে নিয়ে এসব কথা তাকে বলার সাহস কারো নেই। সেবার অবশ্য কথাটা তুললেন স্বয়ং আমুদি বেগম। তিনি বললেন, ঘটনা শুনছেন। তৈয়ব উদ্দিন খাঁ ঘটনা শুনতে চাইলেন না। তার ধারণা, আমুদি বেগম তরল হাসি ঠাট্টা করা নির্বোধ ধরনের মেয়ে ছেলে, যার বেশিরভাগ কথারই কোনো অর্থ নেই। ফলে তিনি এতে কোনো আগ্রহ খুঁজে পান না। গম্ভীর ভঙ্গিতে বললেন তৈয়ব উদ্দিন খাঁ, আপনের মায়ের নাকি বজলু ব্যাপারীর বাড়ির আমরা গাছে দেখা গেছে। চট করে মুখ তুললেন তৈয়ব উদ্দিন খাঁ। কি? আমুদি বেগম দাঁত বের করে হাসলেন। তারপর হাসতে হাসতেই বললেন, মিছা কথা বললাম। মিছা কথায় ইচ্ছা বল, সাথে সাথে দিচ্ছে ফল। যেন দারুণ কোনো হাসির কথা বলেছেন, এমন ভঙ্গিতে শরীর কাঁপিয়ে হাসতে লাগলেন তিনি। তারপর অতি কষ্টে হাসি চেপে বললেন, আপনি তো আর আমার কথা শোনার জন্য মুখ তুইলা তাকাইবেন না, এই জন্য মায়ের নামে মিছা কথা বললাম। দেখলেন, মিছা কথায় সাথে সাথে ফল দিচ্ছে। আপনি মুখ তুইলা তাকাইছেন। তৈয়ব উদ্দিন খাঁ গম্ভীর মুখে বললেন, যা বলতে আসছো বলো। বজলু ব্যাপারীর ছোট পোলা ফজু আসছিল। এইটুক পোলা, বছর 5 বয়স। কি পাকনা পাকনা কথাই না জানে গো আল্লাহ। সেই পোলা বলে, তার বাপে নাকি গত রাইতে তাদের আমরা গাছের ডালে আমাগো কোহিনূরে বৈশা থাকতে দেখছে। আমার মায়া কি আমরা গাছের পেতনিনি ক্ষণ। কোহিনূরে ওইভাবে বৈশা থাকতে দেখাই নাকি বজলু ব্যাপারী দিচ্ছে চিৎকার। শুই না তার বউ পোলা মায়ক শুইটা আসছে। আর তারপর নাকি তারাও দেখছে কোহিনূরে। কি ঘটনা কন। এরপর ভয়ের চোটে পুরা বাড়িতে লঙ্কাকান ঘইটা গেছে। তৈয়ব উদ্দিন খাঁ আমুদি বেগমের দিকে তাকিয়ে মেঘের মতো থমথমে, স্থির, শীতল কণ্ঠে বললেন, এই কথা বজলু বলছে। আমুদি বেগম স্বামীর দিকে তাকিয়ে হঠাৎ চুপ হয়ে গেলেন। এই তৈয়ব উদ্দিন খাঁকে তিনি ভয় পান। বাঘের মতন ভয়। এই তৈয়ব উদ্দিন খাঁ ভয়ঙ্কর।
পরদিন ভোরে বজলু ব্যাপারীর বাড়ির পেছনের জঙ্গল কাটা শুরু হলো আশপাশের সকল গাছপালা কাটাও। বজলু ব্যাপারীর বাড়ির ভিটায় যে বিশাল আমড়া গাছ ছিল, সেই আমড়া গাছও কাটা হলো। আমড়া গাছের সাথে বসতভিটার আম, জাম, কাঁঠাল, নারকেল সহ আর সব গাছও কেটে ফেলা হলো। দুদিনের মাথায় বজলু ব্যাপারীর বাড়িখানা দেখে মনে হলো সদ্য কামানো চকচকে একখানা নাড়া মাথা। সেই মাথার মাঝখানে একগোছা চুলের মতন কেবল বিসদৃশ্যভাবে জেগে আছে একখানা ঘর। বজলু ব্যাপারী অবশ্য গাছ কাটার আগেই ছুটে এসেছিল। হাতজোড় করে ক্ষমা চেয়েছিল তৈয়ব উদ্দিন খাঁর কাছে, কিন্তু তাতে লাভ হয়নি। তৈয়ব উদ্দিন খাঁর মন গলেনি। তিনি নির্বিকার মুখে বলেছিলেন, তোর তো উপকারী করলাম রে বজু। আমার মায়ের রাইত বিরাইতে তোর বাড়ির গাছে পাও ঝুলাইয়া বসে থাকে, সেই জিনিস দেখা তোর বউ পোলা মায়া ডরায়, তাগো দাঁতে খিল লাগা যায়। এইটা কোনো কথা? আমি থাকতে এই গ্রামে আমার মায়ের জন্য কারো এমন অসুবিধা হইতে পারে না। তাই সিদ্ধান্ত নিছি, তোর বাড়ির ত্রিসীমানায় কোনো গাছপালা থাকবো না। খা সাব, শোন, চিন্তার কিছু নাই। গাছপালা না থাকলে গাছপালার ডালও থাকবো না, আর ডাল না থাকলে আমার মায়ের রাইত বিরাইতো গিয়ে সেই ডালে পাও ঝুলাইয়া বসে থাকতে পারবো না। পারবো? বজলু কি বলবে ভেবে পেল না। তৈয়ব উদ্দিন খাঁ বললেন, ঝামেলা এড়ানো সহজ, আর যেই জিনিস সহজে এড়ানো যায় সেই জিনিস কঠিন করার মানুষ আমি না। বজলু ব্যাপারে কান্নাকাটি করল, হাতে পায়ে ধরে মাফ চাইল, কিন্তু তাতে লাভ কিছু হলো না। তৈয়ব উদ্দিন খাঁ এক কথার মানুষ, তাকে তার সিদ্ধান্ত থেকে নড়ায় এমন সাধ্য অনেক কারণেই। বজলু ব্যাপারীর বাড়ির আমড়া গাছের ডালের ঘটনা যে পুরোপুরি মিথ্যে তা কিন্তু না। তার বাড়ির বিশাল আমড়া গাছের ডাল কাটতে গিয়ে দেখা গেল সেই ডালে আজদাহা এক মনুষ্য আকৃতির ঘুড়ি আটকে আছে। ঘুড়ির রং কটকটা হলুদ। আবছা অন্ধকারে সেই ঘুড়ি দেখেই সম্ভবত ভয় পেয়ে গিয়েছিল বজলু ব্যাপারী। সে সেই কথা ধিক্কারও করল, কিন্তু তৈয়ব উদ্দিন খাঁ তাতেও নিরস্ত হলেন না। তিনি বজলু ব্যাপারীর ভিটেবাড়ির সব গাছপালা কেটে ফাঁকা করে ফেললেন। এই ঘটনার পর কোহিনূরকে নিয়ে প্রকাশ্যে কথা বলা বলে একদম বন্ধ হয়ে গেল। যেন এ গায়ে সে নিষিদ্ধ এক নাম। তার বিষয়ে কিছু উচ্চারণ করাও ভয়ানক অশনি সংকেত। এতে অবশ্য সমস্যা কমার পরিবর্তে বাড়ল আরো। কোহিনূর হয়ে পড়ল পুরোপুরি বিচ্ছিন্ন, নিঃসঙ্গ, অগম্য এক মানুষ। রহস্যময়। তৈয়ব উদ্দিন খাঁ ফুস করে দীর্ঘশ্বাস ফেললেন। তার কেমন তন্দ্রার মতো লেগেছিল, আর তাতেই চোখের সামনে যেন ছবির মতন স্পষ্ট হয়ে ভেসে বেড়াতে লাগলো বহু বহু বছর আগের সেই ঘটনাগুলো। কত বছর আগের ঘটনা এসব? 30, 35 নাকি আরো বেশি? তিনি সময়টা ঠিকঠাক মনে করতে পারলেন না। পূবাকাশ ফর্সা হতে শুরু করেছে। খানিক বাদেই ফজরের আজান হবে। তাকে এখনই নামাজের জন্য তৈরি হতে হবে। কিন্তু আজ শরীরটা যেন সাইড দিচ্ছে না। অথচ রোজ সবার আগে ঘুম থেকে উঠে মসজিদে যান তিনি। নামাজ শেষে খানিক হাঁটাহাঁটি করেন। এ সময়ে তার সঙ্গে থাকে এস্কান্দার। এস্কান্দার বাড়িতেই মানুষ। তার বাবা হায়দার আলী ছিলেন খাঁ বাড়ির বাঁধা লাঠিয়াল। সেকালে চর দখলের ভয়াবহ লড়াই হতো। সেই লড়াইয়ে খাঁ বাড়ির আসল শক্তি ছিল হায়দার। সে একাই 100 লোকের সামনে পর্বত হয়ে দাঁড়িয়ে যেতে পারত। এস্কান্দারও বিশাল শরীরের দশাসী মানুষ। লোক তাকেও ভয় পায়। কিন্তু তারপরও তৈয়ব উদ্দিন খাঁ প্রায়ই বলেন, বাপের স্বাস্থ্য শরীরের কিছুই পাইলি না এস্কান্দার। কি পাহাড়ের মতন শরীর আছিল তোর বাপের। আহারে, অল্প বয়সে ঘাট বমিতে মারা গেল। বাপ বাইচা থাকলে বুঝতি কি বাপ আছিল তোর। কিন্তু বাপের মতো তো কিছুই পাইলি না রে ছ্যামরা। না বল, না সাহস। এস্কান্দার কথা বলে না, চুপ করে থাকে। কোনো এক অদ্ভুত কারণে বৃদ্ধ এই লোকটিকে সে ভয় পায়, ভালোবাসে। তৈয়ব উদ্দিন খাঁ অবশ্য জানেন এস্কান্দার তাকে পিতা জ্ঞান করে। প্রয়োজনে সে তার জন্য জীবনও দিয়ে দিতে পারবে। ভোরের আলোর আভাস দেখা দিতেই এস্কান্দার দরজার পাশে এসে দাঁড়ায়। আজওয়েল। কিন্তু তৈয়ব উদ্দিন খাঁ আজ আর মসজিদে গেলেন না। তিনি অজু করে জায়নামাজ হাতে গেলেন নয়নের ঘরে। তারপর হারিকেনের মৃদু আলোয় এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে। নয়নের মাথাভর্তি চুল, ধধবা ফর্সা গায়ের রং, ছিপছিপে লম্বা শরীর, যেন হুবহু মায়ের মতো হয়েছে সে। কোহিনূরের অবিকল প্রতিরূপ। আচ্ছা, কোহিনূরকে কত বছর দেখেন না তিনি? তৈয়ব উদ্দিন খাঁ মনে মনে হিসাব করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি নয়নের পাশেই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লেন। তারপর আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাত করলেন। আব্দুল ফকির ঘরে ঢুকলেন তারও খানিক পর। তৈয়ব উদ্দিন খাঁ মাথা তুলে তাকালেন, দেখলেন তাকে, তবে কথা বললেন না। ঘরের মাঝখানে পুরনো আমলের উঁচু খাট। খাটের পেছনের দিকের রেলিং ঘেঁষে বাড়ির বউ জিয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে।
তারা সকলেই ভয় মিশ্রিত কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আব্দুল ফকিরের দিকে। নয়নের ডান হাতের আঙুলে সাপে কাটার চিহ্ন। সেই চিহ্ন দেখে খানিক থম মেরে বসে রইলেন আব্দুল ফকির। তারপর হঠাৎ চোখ বন্ধ করে মৃগী রোগীর মতন কাঁপতে লাগলেন। বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। জুলফিকার পেছনে থেকে তার মাথা চেপে ধরল। আব্দুল ফকির হঠাৎ চিৎকার দিয়ে বললেন, কালনাগিনী দংশন করেছে গো, কালনাগিনী। এই রোগী ঘর থেইকা বাইর কইরা উঠানো নামাও। কেলা গাছপুতো উঠানের মধ্যেখানে। এক্ষুনি, এক্ষুনি। খা বাড়ির উঠানে হুলস্থুল লেগে গেল। আশপাশের গ্রাম থেকে আব্দুল ফকিরের কয়েকজন সাগরেদও চলে এলো। তারা নানান জিনিসপত্র জোগাড় করল। উঠানের মাঝখানে ছোট্ট পুকুর কাটল। সেই পুকুরের চারধারে কলাগাছ পুঁতে দেওয়া হলো। বড় বড় টোল বাঁধের ব্যবস্থা করা হলো। এসবই আব্দুল ফকিরের বিষ নামানোর বন্দোবস্ত। সব আয়োজন শেষে শুরু হবে বিষ নামানোর পালা। ঢোলের তালে তালে মন্ত্র পড়বেন আব্দুল ফকির আর জুলফিকার। সেই মন্ত্রের জোরে রোগীর শরীর থেকে বিষ নেমে যাবে। নেমে যাওয়া বিষ শুষে নেবে কলাগাছ। আর তার প্রভাবে ধীরে ধীরে নেতিয়ে পড়বে সতেজ কলাপাতাগুলো। তারপর এক সময় মরে যাবে। আর জেগে উঠবে রোগী। এ যেন জীবনের বিনিময়ে জীবন, বৃক্ষজন্মের বিনিময়ে মানব জন্ম। আব্দুল ফকির আয়োজন করে ঢোলের ওপর প্রথম শব্দটা করলেন। সেই শব্দ তরঙ্গে ভেসে ভেসে ছড়িয়ে পড়ল চারপাশে। মানুষ জমে বিশাল ভিড় হয়েছে। তাদের মধ্যে নানান উৎকণ্ঠা, কৌতূহল। ছেলেটা বাঁচবে তো? রুদ্ধশ্বাস শত শত চোখের সামনে আব্দুল ফকির ঢোলে দ্বিতীয় আঘাতটি করলেন। তারপর খানিক অপেক্ষায় রইলেন বাদ্যের শব্দ বাতাসে মিলিয়ে যাওয়ার। প্রথম 3 বার ঢোলে বাড়ি দিতে হয় ধীরে, বিরতি নিয়ে। তারপর মন্ত্র শুরু করা মাত্র বাদ্য বাজাতে হয় দ্রুতলয়ে। আব্দুল ফকির তৃতীয় আঘাতের জন্য কেবল হাত উঁচু করেছেন। এখনই তার হাতখানা নিচে নেমে আসবে, মুহূর্তেরও ভগ্নাংশ সময়ের মধ্যে। কিন্তু তা আর হলো না। তার হাত ভেসে রইল শূন্যে, স্থির। আর তার চোখ আটকে গেল উঠানের মাঝখানে বিষের ঘরে অচেতন নয়নের খাটিয়ার ওপর। নয়ন কি মুহূর্তের জন্য নড়ে উঠেছে। মৃতের মতন পড়ে থাকা মানুষটা কি আব্দুল ফকিরের এই দুটিমাত্র ধাকের শব্দেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসতে শুরু করেছে। উপস্থিত সকলেই বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। নয়ন যেন তাদের সবাইকে বিস্ময়ে বিমূঢ় করে দিল। সে ধীরে ধীরে জেগে উঠল ভয়াল মৃত্যুর ওপার থেকে। তারপর কুঞ্চিত কপালে আধখোলা চোখে চারপাশটা দেখতে লাগলো। কি হচ্ছে এখানে? এত লোকজন কেন চারপাশে? তার চোখে মুখে রাজ্যের বিরক্তি, বীতশ্রদ্ধ, হতভম্ব ভাব। যেন কোনো গভীর কিন্তু অপরিপূর্ণ নিদ্রা থেকে জেগে উঠেছে সে। আব্দুল ফকিরের এই ঢোলের শব্দ যেন তার সেই গভীর নিদ্রায় ব্যাঘাত ঘটিয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা আব্দুল ফকিরের। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিপুল বিস্তৃতির এই যুগেও তিনি যে তার ওঝা বিদ্যায় এমন অসাধ্য সাধন করে ফেললেন, তা রীতিমতো অবিশ্বাস্য। এই ঘটনার চাক্ষুষ সাক্ষী গায়ের শত শত মানুষ। তারা নিঃসন্দেহে আজকের এই ঘটনা চারদিকে ছড়িয়ে দিতে থাকবে। আর তা আব্দুল ফকিরের জন্য বয়ে আনবে আরও বেশি যশ, খ্যাতি, সম্মান ও প্রতিপত্তি। ফলে তার এখন আনন্দে আটখান হয়ে উল্লাসৃত্যই করার কথা। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে, তিনি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন নয়নের দিকে। রোগীকে এভাবে সম্ভাব্য মৃত্যুর ভয়াল গ্রাস থেকে রক্ষা করেও তার চোখে মুখে কোথাও কোনো উচ্ছ্বাস নেই, প্রাপ্তির ছটা নেই। বরং প্রবল দ্বিধামিশ্রিত বিস্ময় নিয়ে তিনি বিভ্রান্ত ভঙ্গিতে তাকিয়ে আছেন নয়নের দিকে। যেন এই দীর্ঘ জীবনে এমন ভয়ানক, অবিশ্বাস্য, অস্বাভাবিক ঘটনা আর কখনো ঘটেনি। চলবে।